যেহেতু অ্যাপয়েন্টমেন্টটা খুব দোরগোড়ায় এবং টাইম লাইনের সঙ্গে মিলছে না, তার জন্য এটা তার সিসিফাসের অবস্থায় আছে তারা। এখন জগদ্দল পাথরকে তারা উপরে নিয়ে ঠেলছে, আবার সেই পাথর আবার গড়িয়ে আসছে, আলটিমেটলি কার্যের মান শূন্য। এসএলএসটি 2025 নিয়ে এবং ওবিসি বিশেষ করে ব্যাপারটা নিয়ে যেভাবে শুরু হয়েছে আইনি জটিলতা, সেখান থেকে বেরোনো দুঃসাধ্য মনে হচ্ছে এই মুহূর্তে। বিসিডব্লিউর যে সার্কুলার, তারই পরিপ্রেক্ষিতে আজকে যে এসএলএসটি 11-12 কাউন্সেলিং পরবর্তী যে পিভিআর, সেটা যে কেপ্ট ইন অ্যাভেন্স রাখা হলো, তার ইফেক্ট কোথায় কোথায় গিয়ে পড়ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মুহূর্তের মধ্যেই ক্যান্ডিডেটদের মাথায়, মানে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়, ক্যান্ডিডেটরা অলরেডি আতঙ্কে আছে, অলরেডি ভয়ে ভয়ে থাকে যে কবে শেষ হবে, এর মধ্যে যে কী যে জট লেগে যায়, এবং যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এবং সেটাই হলো, জট আবার লেগে গেল। আবার কি শুরু থেকে আবার শুরু হবে? ওবিসি কি টোটালি বাদ চলে যাবে, 7% আসবে? বা যেগুলো কাউন্সেলিং হয়ে গিয়েছে, পিভিআর মানে অলরেডি স্কুলে স্কুলে মধ্যশিক্ষা পর্ষদ থেকে পিভিআর ফরম্যাট চলে যাওয়া, এবং সেই ফরম্যাট স্কুল ক্যান্ডিডেটকে দিয়ে ক্যান্ডিডেটের পিভিআরটা যাতে হয়, তার সঙ্গে মেডিকেলটা, তার সঙ্গে মেডিকেল, এই ব্যাপারগুলো করতে 15 দিন থেকে 1 মাস লাগে, তারপর একদম ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়। তো এই ম্যাটারটা টোটালি ক্যাপ্টেন অ্যাভিয়েন্স করা হলো, অর্থাৎ উইথ হেল্ড করে দেওয়া হলো, অর্থাৎ সাইড লাইন করে দেওয়া হলো আপাতত। এবার কিসের জন্য সাইড লাইন করা হলো এটা আমরা সবাই জানি। যে 7 তারিখে যে বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে যে ক্লারিফিকেশন এসেছিল বা যে সার্কুলার এসেছিল, সেই সার্কুলারে যে টাইম লাইনগুলো দেওয়া হয়েছে, সেই টাইম লাইন মোতাবেক আরও ক্লারিফিকেশন, ফার্দার ক্লারিফিকেশনের প্রয়োজন, আরও আইনি পরামর্শের প্রয়োজন, তারপরেই হয়তো কোনো একটা পদক্ষেপ নেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার। যেহেতু অ্যাপয়েন্টমেন্টটা খুব দোরগোড়ায় এবং টাইম লাইনের সঙ্গে মিলছে না, তার জন্য এটা একটা আপাতত সাইডলাইন করে দেওয়া হলো, ফার্দার ক্লারিফিকেশন আসার অপেক্ষায় বা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায়। কিন্তু কথা হচ্ছে, আমি নিজেই টাইমলাইন ঠিক করলাম, আমি নিজেই সেটাকে একটা ফেজের মধ্যে রাখলাম, বিভিন্ন লেয়ারের মধ্যে রাখলাম, এবার আমি নিজেই সেগুলোকে জাস্টিফাই করছি, এটা কি করে হবে? মানে ক্যান্ডিডেটদের থেকে তো কোনো ফিডব্যাকই নেওয়া হলো না, অথচ ক্যান্ডিডেটদের মনের অবস্থা কীরকম, এখন কোন অবস্থায় আছে, এটা সবাই কম বেশি জানে, আধিকারিক থেকে নিয়ে মন্ত্রী পর্যন্ত। তাহলে কেনই বা সেই সব ক্যান্ডিডেটদেরকে আবার একটা ধোকাতে রাখা হচ্ছে বা একটা টেনশনের মধ্যে রাখা হচ্ছে? তাদের তো কোনো দোষ নেই, তাদের তো কোনো দোষ নেই। একে একে সবাই যারা দোষী, সবাই একে একে বাইরে বেরিয়ে যাচ্ছে, আইনি লড়াই করে বেরিয়ে যাচ্ছে। ক্যান্ডিডেটরা বাইরে থেকেও আবদ্ধ ঘরের মতো, জলবদ্ধ দুর্গন্ধ ঘরের মতো, মানে জলাশয়ের মতো অবস্থায় আছে, পড়ে আছে, যেখান থেকে শুধু দুর্গন্ধ ছড়ায়। স্ট্যাগন্যান্ট ওয়াটার, এ রোলিং স্টোন নেভার গ্রো মস কথায় আছে। স্ট্যাগন্যান্ট ওয়াটার অলওয়েজ স্টিংস, দুর্গন্ধ ছড়ায়। তাহলে এই যে তাদের অবস্থা, মনের অবস্থা, তারা পরীক্ষা দিয়েছে, তাদের মেধাবীর পরিচয় দিয়েছে, তারা শুরু থেকে ভালো করে পড়াশোনা করে এসেছে এই দিনটা দেখার জন্য। ফ্রেশার হোক, ইন সার্ভিস হোক, সবাই, বিশেষ করে তাদের ওভার এজ হয়ে যাচ্ছে, তারা বিয়ে সাথীর ব্যাপার আছে, ফ্যামিলির ব্যাপার আছে, চাকরির বাইরেও তো একটা দুনিয়া আছে, একটা ফেজ আছে। তাহলে এই জায়গায় যদি আবদ্ধ হয়ে থাকে, তাহলে বেরোতে পারবে কখন? পিভিআর আটকে গেল আজকে, 9-10 ভেরিফিকেশন অনগোয়িং চলছে, ভেরিফিকেশনগুলো যেভাবে চলছে সেভাবে মানে চলতে দেওয়া হচ্ছে এ পর্যন্ত। ফার্দার নোটিফিকেশন আসেনি এসএসসির তরফ থেকে, হয়তো ক্লারিফিকেশন চলেই আসবে। মানে একটা
রেশিও ধরে আমি ভেরিফিকেশন করছি, একদিকে আবার অন্য রেশিও ধরে আমি হিসাব নিকেশ করছি ভেতরে ভেতরে, বা আইনি পরামর্শ নিচ্ছি, তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? একটা রেশিও হচ্ছে 17%, যেটা এ পর্যন্ত হয়ে এসেছে। ওইভাবেই সমস্ত কিছু প্রপোর্শনেট ওয়েতে দাঁড়িয়ে আছে। এবার যদি 7%-এর ভাবনা চিন্তা চলে, তাহলে সমস্ত হিসেব নিকেশ ওলটপালট হয়ে যাবে। প্রত্যেকটা ফেজে আমূল পরিবর্তন আসবে। শুধু কি ওবিসিদের পরিবর্তন আসবে, তার ইফেক্ট সব জায়গায় গিয়ে পড়বে। জেনারেল, এসসি, এসটি, ইডাব্লিউএস, পিএইচ, ফিমেল, সমস্ত জায়গায় রোস্টার। তা এতগুলো জট কাটাতে যদি 7% হিসেবে ধরেই, তাহলে এতগুলো যে যদি 17% হিসেবে ধরে যদি এতদিন লাগতে পারে, তাহলে 7% হিসেবে ধরলে তাহলে সেটার আইডিয়াটা পাওয়া যাচ্ছে আমাদের। তারপরে আবার 2016রা তো 17% ধরেই নিয়োগপ্রাপ্ত হয়েছিল। সুপ্রিম কোর্ট তাদের যে কোর যে লেটার অ্যান্ড স্পিরিট, সেটা যাতে বজায় থাকে সেই রকম নির্দেশ দিয়েছিল। তাহলে কোর তাদের যে ইন্টারেস্ট, সেটা তো 17% ধরেই হচ্ছে। তাহলে যদি এখন 7% করা হয়, তাহলে তাদের যারা ইন সার্ভিস টিচার, যারা পাসও করে আছে, যারা ফেল করেছে তাদের কথা বাদই দিলাম, তাদের তো একটা সমস্যা আছেই। যারা পাস করে আছে, কোয়ালিফাইড হয়ে আছে 9, 10, 11, 12, তাদের এখন মানে রেশিওটা কী করে দাঁড়াবে, প্রপোর্শনেট ওয়েতে কীভাবে আসবে? তাহলে তাদের মধ্যে অনেকেই ওবিসির জন্য বাদ যাবে। আবার ওভারেজ হয়ে যাচ্ছে তারা, তাদের চাকরির জগৎটা সীমিত হয়ে যাচ্ছে দিন দিন। পরিবার হয়ে গেছে তাদের, ধার দেনা হয়ে গেছে, ব্যাংক লোন হয়ে গেছে। মানে একটা ডিসিশন কত কত জায়গায় ইফেক্ট পড়ছে। এই জিনিসগুলো মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা উচিত অবশ্যই সরকারকে। অবশ্যই একটা ওয়ে আউট বার করা উচিত। হয় 2016, 2025 আলাদা করুক, নাহলে এইবার 2016 যেহেতু ব্যাপারটা দাঁড়িয়ে আছে, সেই মোতাবেক তাহলে কন্টিনিউ করুক, যাতে যারা বেনিফিশিয়ারি হবে, যারা বঞ্চিত হবে। ঠিক আছে, সবাইকে তো একসঙ্গে জাস্টিস দেওয়া যায় না, কিন্তু একটা লার্জার সেকশন যেখানে বেনিফিটেড হচ্ছে, সেখানে সেটাকেই মানবিক দৃষ্টিভঙ্গি হিসেবে দেখা উচিত। এখানে 2016 স্বার্থটা জড়িয়ে আছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া আছে। আলটিমেটলি এই ব্যাপারগুলো সমস্ত কিছু সুপ্রিম কোর্টেই যাবে, কিন্তু ডিলেটা যে হচ্ছে, মানসিক সন্তুলন কতটা ধরে রাখতে পারছে ক্যান্ডিডেটরা, সেটা তো দেখার। আর কত চাপ নেবে তারা, আর কত তারা আইনি প্রক্রিয়ার দিকে চোখ রাখবে। তাদের কি আর কোনো কাজ নেই? তাদের কি প্রিপারেশন নেই? একটা জায়গায় কি আটকে থাকবে তারা? খুব একটা মানে আমাকে নিজেই খুব খারাপ লাগছে। আমার প্রচুর স্টুডেন্টস আছে, প্রচুর কাছের লোক এই প্যানেলে আছে, 2016তেও ছিল, 2025এও আছে। তাদের দিকে তাকানো যাচ্ছে না, খুব খারাপ লাগছে আমাকে। তারা এমন একটা ফেজে দাঁড়িয়ে আছে না, যেই ফেজটাতে আর ব্যাকওয়ার্ড গিয়ার নেওয়া যাবে না। সামনেই তাদেরকে এগোতে হবে। এবার সামনে যদি জগদ্দল পাথর চলে আসে, তাহলে কি করবে? সিসিফাস। তাহলে সিসিফাসের অবস্থায় আছে তারা এখন। জগদ্দল পাথরকে তারা উপরে নিয়ে ঠেলছে, আবার সেই পাথর আবার গড়িয়ে আসছে। আলটিমেটলি কার্যের মান শূন্য। আমরা ভৌত বিজ্ঞানে পড়েছিলাম, একটা দেওয়ালকে যদি তুমি যতই ঠেলো, যদি তোমার ঘাম ঝরে পড়ে টপ টপ করে দেওয়ালটা যদি এক চুলো না হিলে, তাহলে তোমার কার্যের মান শূন্য। সেরকমই তো অবস্থা। তারা এতটা পরিশ্রম করে, এতটা স্যাক্রিফাইস করে, এতটা বঞ্চনা শোষণ নিয়ে তারা যে এগিয়ে গেছে, এবার সেই এগোনোর লাস্ট যে হার্ডলসটা, সেটা পার করতে গিয়ে বারবার গড়িয়ে আসছে নিচে। মিথ অফ সিসিফাসের মতো হয়ে যাচ্ছে, ফ্রান্স কাফকা তার নোভেলসগুলোতে প্রচুর এরকম উদাহরণ দিয়ে গেছেন। মেটামরফোসিস তারা হয়ে যাচ্ছে, তারা সত্যিকারের ককরোচ হয়ে যাচ্ছে, তারা বাড়ি থেকে বের হতে পারছে না।
সেভেন স্লিপার্স ডেন এর মতো অবস্থা। এতদিন ধরে কি ঘুমানো থাকা যায়, শীত ঘুমে থাকা যায়? মিথিক্যাল ফিগারের মতো ক্যারেক্টার হয়ে গেছে তাদের। এগুলো জিনিস রাস্তায় নামা যাবে ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ফলটা কোথায়? এইগুলো আবেদন সবারই কাছে আমার। সরকারকে অবশ্যই, প্রশাসনকে অবশ্যই এই ম্যাটারগুলো দেখা উচিত এবং অতি দ্রুত, যেমন রাজ্য সরকার বলে অতি দ্রুততার সহিত লিটারালি সমস্ত কিছুই ফিক্সড করা উচিত। আমরা সেদিকেই তাকিয়ে আছি। ধন্যবাদ সবাইকে।